তার অবস্থাটা হলো এই, গোটা দুনিয়ার মধ্যে নবীদের পরে চারজন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। 1 নম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে, অথচ এই ব্যক্তি নবীকে হত্যা করার জন্য রওনা করছে। যে ব্যক্তি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস হত্যা করার জন্য রওনা করছে, সে মর্যাদার দিক থেকে গোটা নবীদের পরে দ্বিতীয়। আপনি চিন্তা করতে পারছেন? তার মানে আমি কি উদাহরণ দিতে চাই, আমাদের স্থায়ী কোনো বন্ধু নাই, কথা বলেন না, স্থায়ী কোনো শত্রু নাই, স্থায়ী কোনো বন্ধু নেই। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। আমি মহাব্বত করি আল্লাহর জন্য, আমি শত্রুতাও করি আল্লাহর জন্য। আপনিও আমাকে মহাব্বত করবেন আল্লাহর জন্য, শত্রুতা করবেন আল্লাহর জন্য। আজকে অনেক দলের লোকেরা আমাদেরকে শত্রু মনে করেন। কেন শত্রু মনে করেন? আমরা কি করি? সত্য কথা বলি। ভাই একটা কথা বুঝেন, যদি কেউ সত্য কথা বলার লোকই না থাকে, তাহলে দেশটার অবস্থাটা কি হবে? আমাকে বলুন, এই দেশটার অবস্থাটা কি হবে যদি কেউ আপনাকে আপনার দোষ ত্রুটি ধরাইয়াই না দেয়? আপনি সংশোধন হবেন কিভাবে? দেখেন, ডেমোক্রেসি, গণতন্ত্রবাদীদের সংসদের মধ্যে বিরোধী দল থাকতে হয়। বিরোধী দল ছাড়া ডেমোক্রেসির সংসদ হয় না, গণতন্ত্রের সংসদ হয় না। কি লাগবে ভাই? আচ্ছা, বিরোধী দলের কাজটা কি বলেন তো? নামই তো, কথা বলেন, নামই তার কাজ, তার কাজই তো বিরোধিতা করা, তার নামই তো বিরোধী দল। আর বিরোধী দল ছাড়া তো কোনো সংসদ হয় না। এটা ডেমোক্রেসির আইনে নাই। এটা বর্তমান গণতন্ত্র যে ডেমোক্রেসির আইনে চলতেছে, সেই ডেমোক্রেসির মধ্যে যদি আপনি স্বীকৃতি পেতে চান, গোটা আন্তর্জাতিক মানের সংসদ চান, সেখানে অবশ্যই আপনাকে বিরোধী দল বানাতেই হবে, রাখতেই হবে। তাই বিরোধী দলের কাজই তো, তা আমি তো আপনার দলের লোক নই, তা আমার কাজই তো আপনার বিরোধিতা করা। আপনি বলছেন না কেন? আপনি আমার দলের লোক না, আপনার কাজ কি আমার বিরোধিতা করা? সোজা হিসাব কিতাব। আপনি আপনার স্টেজ থেকে আমার বিরোধিতা করবেন, আমি আমার স্টেজ থেকে বিরোধিতা করবেন। কিন্তু খবরদার, মিথ্যা বিরোধিতা হবে না, বিরোধিতা হবে সত্য। কিন্তু আপনারা কি করেন? মিথ্যা কয়, নেশা খায়, পীর সাহেব সরমনি। এটা কি বিরোধিতা হলো? আপনার বিরোধিতা কি হয়েছে? মিথ্যা কয়, নেশা খায়, পীর সাহেব চরমনে। ওরে বাবারে, যাদের মাধ্যমে হাজারো লক্ষ লক্ষ মানুষ নেশা ছেড়ে দিয়েছে, তুমি তাকে নেশাকার মনে করতেছো। যাদের মাধ্যমে হাজারো মানুষ মিথ্যা ছেড়ে দিয়েছে, তুমি তাকে মিথ্যাবাদী বলতেছো। এর নাম বিরোধিতা করা। এটাকে বিরোধিতা বলা হয় না, এটাকে তোহমাত বলা হয়। তোমরা আমাদেরকে বলো যে আমাদের স্টেজ থেকে কোনো একটা মিথ্যা কথা বলছি, এরকম একটা শব্দ ধরাইয়া দাও। একটা দুইটা না, শুধু একটা পয়েন্ট বের করে দাও যে আমরা মিথ্যা বলছি। আমরা তোমাদের মিথ্যা কথা বলছি, এরকম একটা কথা আমাকে ধরিয়ে দাও। আমি তো একটু বেশি বলি, আমার শত্রুতা অনেক বেশি করো, কিন্তু আমাকে বলতে বলছেন আপনি হয়তো বলেন কেন বেশি? আমার মায়া বেশি, আমার ত্যাগ বেশি। বুলেটের সামনে আমি ছিলাম, ট্যাঙ্কের সামনে আমি ছিলাম, তুমি ছিল না। তারেক সাহেব কিন্তু ট্যাঙ্কের সামনে ছিল না, ফখরুল সাহেব কিন্তু ট্যাঙ্কের সামনে ছিল না, মির্জা আব্বাস সাহেব কিন্তু ট্যাঙ্কের সামনে ছিল না, এমনকি জামাতের কোনো বড় লিডাররা কিন্তু ট্যাঙ্কের সামনে ছিল না। কি ছিল? না, কেউ ছিল না। আপনি দেখাতে পারবেন না। শিবিরের কোনো বড় একজন দায়িত্বশীল ট্যাঙ্কের সামনে ছিল, বুলেটের সামনে ছিল, আপনি দেখাতে পারবেন না। পিছনে সবাই ছিল, সেটা ভিন্ন কথা, কিন্তু বুলেটের সামনে কিন্তু আমি ছিলাম, ট্যাঙ্কের সামনে আমি ছিলাম। কাজে আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার ব্যথা অনেক বেশি, কারণ আমি জীবনের রিস্ক নিয়ে সামনে নেমেছি। 1 জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন। 5ই জুলাই আমি বরিশালে ঘোষণা দিয়েছিলাম, 5ই জুলাই, এবং তারপরের থেকে প্রত্যেকটা বক্তৃতায় আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। এমনও বক্তৃতা দিয়েছে, আপনারা শুনবেন, যদি আমরা মারা যাই, তোমরা যারা জিন্দা আছো তারা আন্দোলন করবা, আমরা জেলে যাই, তোমরা যারা বাহিরে আছো তারা আন্দোলন করবা। কাজে আমার ব্যথা আর আপনার ব্যথা কিন্তু এক না।
আমাদের রক্তের উপরে, আমাদের জীবনের উপরে আজকে আপনি রাস্তায় নামতে পারছেন, আর আপনি রাস্তায় নামার পরে দোকান দখল করবেন, জমি দখল করবেন, চাঁদাবাজি দখল করবেন, অফিস ভাড়া না দেওয়ার কারণে মালিককে মেরে ফেলবেন, একজন মেয়েকে প্রস্তাব দিয়েছেন, বাবা রাজি না হওয়ার কারণে তাকে হত্যা করবেন, আপনাকে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে সবাই মিলে যে স্ত্রীকে ধর্ষণ করবেন, আপনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে মাথা ইট দিয়ে থেতলিয়ে দিবেন, আপনার দলীয় লোক বাজাবাজির কারণে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে হত্যা করবেন। এর জন্য তো রাস্তায় ছিলাম না, এর জন্য আন্দোলন করিনি। আন্দোলন করছিলাম বৈষম্য দূর করার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। কাজে আমার দরদটা ভিন্ন। আমি তো জীবনের রিস্ক নিয়ে রাস্তায় ছিলাম, কাজে আমি তো বলবই। আপনি তো রাস্তায় ছিলেন না, দেখাতে পারবেন না কোনো বিএনপির একজন লিডার রাস্তায় ছিল, আমাকে দেখাতে পারবেন না। পারলে দেখার একটা ছবি দেখান আমাকে। কিন্তু আমাদের তো হাজার হাজার ছবি তো দূরের কথা, হাজারো ভিডিও আমাদের আছে। কাজে এর জন্য আপনার দরদ আর আমার দরদ এক না। আপনার ধর্ষণ করবেন, গুন্ডামি করবেন, বদমাশি করবেন, সিলোথানি করবেন, চাঁদাবাজি করবেন, দখলদারি করবেন, আর আমরা রক্ত দেবো, আমরা জীবন দেব, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় থাকবো, তা হবে না, তা হবে না। আপনি কি এইটাকে 70 সন মনে করছেন, 69 সন মনে করছেন, 71 মনে করছেন? এটা 80-র দশক, এটা 90-র দশক না, এটা 2025। এটা 2025। ওই 2025-এর লোক আর 71-69-এর লোক কিন্তু এক না। বর্তমান প্রজন্ম আর 30-40 বছর আগের প্রজন্ম কিন্তু এক না। এখন প্রত্যেকটা যুবক সচেতন, প্রত্যেকটা কৃষক সচেতন। ভোট মানুষ কাকে দেয়, কেন দেয়? স্টেট কেন সৃষ্টি হয়েছিল? স্টেট, একটা রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল? ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে পাঠাইছেন গোটা জগতের প্রতিনিধি করার জন্য, প্রতিনিধিত্বশীল করার জন্য। সে আমাদের খলিফা, আমাদের লিডার। ধরে নেন, ইসলামের কথা বাদ দেন, ইসলামের স্টেট তো আদম আসার সাথে সাথে শুরু হয়ে গেছে। কিন্তু সক্রেটিস কি বলে? সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, মন্টেস্কো, লক, রুশো, যারা পলিটিক্যাল সায়েন্সের গোড়াপত্তন করছেন, তাদের ধারণা কি স্টেট কেন করা হয়েছে? স্টেটের উদ্দেশ্যটা কি বলেন তো? রাষ্ট্র কেন? রাষ্ট্র তো একসময় ছিল না, রাষ্ট্র তো একসময় ছিল না। রাষ্ট্র করার প্রয়োজনটা কেন হয়েছিল আপনারা জানেন? অনেকেই জানেন না। রাষ্ট্র করা হয়েছিল যখন জালেমরা, এলাকার যারা জালেম প্রকৃতির লোক, শক্তিশালী লোক, এরা দুর্বল শ্রেণীর মানুষের অত্যাচার অবিচার করত, জুলুম করত, তখন রাষ্ট্র সৃষ্টি করে, রাষ্ট্র অত্যাচার অবিচার যাদের উপর করা হয়েছে, মাজলুম মানুষের পাশে দাঁড়াবার জন্যই রাষ্ট্রের সৃষ্টি। উদাহরণ না দিলে বুঝবেন না, উদাহরণ দে। আর আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান, কি বেয়াকুব মানুষ। এদিকে কি দেখেন আপনারা? একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝাইতেছি আপনাদেরকে রাষ্ট্র সম্পর্কে, এদিকে খেয়াল দেন। ধরে নেন এলাকার জমিদার সাহেব, এলাকার জমিদার সাহেব একজন নিরীহ মানুষের জমি দখল করছে। কি করছে? আচ্ছা বলেন তো, জমিদার সাহেবের মোকাবেলা করার ক্ষমতা কি ওই নিরীহ মানুষ রাখে? এখন রাষ্ট্র কি কাজ? রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্র বলতে চায়, শোনো নিরীহ মানুষ, তোমার জমি দখল করছে এই জমিদার, ওর সাথে লড়াই করার ক্ষমতা তুমি, আমি তোমার পাশে আছি, আমার দায়িত্ব তোমার জমি উদ্ধার করা। এটা রাষ্ট্রের কাজ। অর্থাৎ একজন মাজলুম, নিরহ, দুর্বল মানুষ তার অধিকারকে যে খর্ব করবে, তার অধিকার রক্ষা করার ক্ষমতা তার নাই। রাষ্ট্র বলতেছে তোমার যে অধিকার, সে অধিকার দেওয়ার দায়িত্ব আমার, কাজে আমি তোমাকে তোমার জমি ফিরিয়ে দেবো। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র বুঝেন? অনেকেই বুঝেন। রাষ্ট্র মানে কি? আমি ক্ষুধার্ত, আমি কামাই করতে পারি না। রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্ব তোমার কোনো টেনশন নাই, তুমি নিজে কামাই করতে পারো না, তোমার পেটের দায়িত্ব আমি রাষ্ট্র নিয়ে নিস, আমি তোমাকে ক্ষুধা নিবারণ করব। রাষ্ট্রের দায়িত্ব বুঝেন? তুমি বস্ত্রহীন, তোমার কাপড় নেই,
রাষ্ট্র বলছে তোমার কোনো টেনশন নাই, তোমার কাপড়ের ব্যবস্থা আমি করব। তুমি গৃহহীন, তোমার ঘর নাই, রাষ্ট্র বলতেছে তোমার ঘরের ব্যবস্থা আমি করবো, কোনো টেনশন নেই। তুমি গরিব, তোমার ছেলে খুব মেধাবী কিন্তু অর্থের অভাবে পড়তে পারে না, রাষ্ট্র বলছে তোমার দায়িত্ব আমি নেব। তোমার ছেলেকে উচ্চশিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আমার, আমি তোমার ছেলেকে উচ্চশিক্ষা শিক্ষিত করব। রাষ্ট্র বুঝেন? রাষ্ট্র মানে তুমি অসুস্থ, তুমি নিজে চিকিৎসা করার খরচ চালাতে পারো না, আমি রাষ্ট্র তোমার পাশে আছি, তোমার চিকিৎসার দায়িত্ব